5ই আগস্ট দেশ ছেড়ে পালানোর আগে শেখ হাসিনা কিন্তু ভারতের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বলেছিলেন ঢাকা অ্যাটাক করতে। ইভেন উনি হেলিকপ্টারে করে যখন ভারতে পালিয়ে গিয়ে হেলিকপ্টার থেকে নামছিলেন, নামার পরও সেখানে তাকে রিসিভ করছিলেন অজিত দোভাল। তখনও তাকে বলছিলেন ঢাকা অ্যাটাক করার জন্য। এরকম চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছে আমার দেশ। আজ 22শে ডিসেম্বর আমার দেশ পত্রিকা পুনরায় বাজারে এসেছে। প্রথম দিনেই আমার দেশ বাজিমাত করে দিয়েছে, এটা বলতেই হবে। প্রথম দিনেই তারা একটি প্রধান শিরোনাম নিউজ করেছে, যার শিরোনাম হচ্ছে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা কিভাবে পালাতে বাধ্য হয়েছিলেন এবং ওই 4 এবং 5ই আগস্ট গণভবনে কি ঘটনা ঘটেছিল এবং শেষ মুহূর্তে কারা তাকে পালাতে সহায়তা করেছিলেন কিভাবে, তার বিস্তারিত অনুসন্ধান এই রিপোর্টে আছে। আমার ধারণা ইতিমধ্যে অনেক পাঠক দর্শক জেনে গিয়েছেন, তবু আমি মনে করি যে আমি ওই রিপোর্টের কিছু অংশ আপনাদের পড়ে শোনাতে চাই। যে শেখ হাসিনা বলেছিলেন উনি দেশ ছেড়ে পালাবেন না, বঙ্গবন্ধুর মেয়ে পালায় না, সেই শেখ হাসিনা 10 দিনের মাথায় পালিয়েছিলেন এবং দেশ ছেড়ে পালাবার আগে কিন্তু উনি যেটা বলেন, উনি ভারতে গিয়ে টেলিফোন আলাপে বলেছেন যে বহু মানুষ মারা যাবে বিধায় আমি চলে এসেছি ক্ষমতা ছেড়ে। ঠিক না, উনি চেয়েছিলেন আরো লোক মারতে, উনি চেয়েছিলেন আরো লোক মারতে এবং ওনার 4 জন সিপাহসালার ছিলেন, তারাও চেয়েছিলেন। উনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, আমাদের দরবেশ বলে কথিত ইয়ে সালমান এফ রহমান সহ এরকম 4-5 জন একটা এবং ওবায়দুল কাদের, এই 4 প্লেয়ার তারা কিন্তু চেয়েছিলেন এবং তারা উস্কানিও দিয়েছিলেন যত লোক মারতে হয় মারতে হবে, তবু ক্ষমতা ছাড়া যাবে না। এবং শেখ হাসিনা বারবার চেয়েছিলেন, শেখ হাসিনার কথা শোনেন নাই সেনাবাহিনী প্রধান, সেজন্য তাকে তিনি তিরস্কার এবং ধমকও দিয়েছিলেন। আসেন আমি একটা উল্লেখযোগ্য অংশ পড়ি পত্রিকা থেকে। যেভাবে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বাহিনীর C-130 যে বিমানে করে দুপুর 12টা 40 মিনিটে ফ্লাই করেন। বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন শামীম রেজা ও উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী। গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ ধরেন প্রধানমন্ত্রী, যিনি গাড়িতে করে যাবেন কুর্মিটোলা। তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়িবহর গণভবন থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে যেতে থাকে। গাড়িবহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার জানান সামনে বড় মিছিল আছে, গাড়িবহর নিয়ে যাওয়া যাবে না। তখন গাড়িবহরে থাকা এসএসএফ এর একজন অপারেশন অফিসার বলেন আমরা গুলি করে এগিয়ে যাব। কিন্তু গাড়িবহরে থাকা জুনিয়র অফিসাররা বলেন ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না, মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারি। ফলে গাড়ি বহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে নেওয়া হয়। এর মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-17 কল করে এনে প্রস্তুত রাখা হয়। হেলিকপ্টারে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী ও তার স্ত্রী এবং ছোট্ট একটি মেয়ে শিশু। হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলা যায়। পাইলট ছিলেন এয়ার কমোডার আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। হেলিকপ্টারটি 12টা 30 মিনিটে কুর্মিটোলায় পৌঁছালে বেস কমান্ডার দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল ABM আওয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন। এ সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনার 14টি সুটকেস বিমানে উঠিয়ে দেন।
এ সময় শেখ হাসিনা কারোর সঙ্গে কোনো কথা বলেননি, শুধু সুটকেসগুলোর খোঁজ খবর নিয়েছেন যে ঠিকঠাক 14টা সুটকেস উঠেছে কিনা। সঙ্গে বিমানে আরো ওঠেন ডিজি এসএসএফ এর 3 থেকে 4 জন কর্মকর্তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা। কুর্মিটোলা পৌঁছার 10 মিনিটের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহেনা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি উড্ডয়ন করে। এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের উঠানামা বন্ধ করে দেয়। C-130 যে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধকে উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে সংযোগ না হয় ইত্যাদি। এরকম অনেক বড় রিপোর্ট, আপনারা পড়ে নিতে পারেন, অনেক তথ্য দেওয়া আছে। তো এখানে আরো অনেক গণভবনে কি কি ঘটেছিল, কারা কারা উস্কানি দিয়েছিল, সেনাপ্রধানকে উনি কি কি বলেছিলেন, বিস্তারিত অনেক তথ্য দেওয়া আছে। শেষ পর্যন্ত গণভবনে স্পিকার গিয়েছিলেন তাকে অনুরোধ করতে পদত্যাগ করার জন্য। আমি শেষের একটা প্যারা পড়তে পারি, চুম্বক অংশ। বলা আছে যে বিদায় ঘন্টা বেজে যায় 3 আগস্ট, এটা পড়তে পারি। হ্যাঁ, সেনাবাহিনীর ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না 3 আগস্ট সেনাপ্রধান একথা জানিয়ে দেওয়ার পর মূলত শেখ হাসিনার রাজত্বের বিদায় ঘণ্টা বেজে যায়। ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন ছিল। আন্দোলন পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে ওই দিন সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মত বিনিময় করেন। দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি এই সভায় যোগ দেন। শুরুতে আধা ঘন্টা একটি উদ্বোধনী বক্তৃতা করেন সেনাপ্রধান। এখানে অনেক কথা আছে, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন পড়তে পারি, সেটা হচ্ছে রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলায় আবেগঘন ভাষায় বলেন, দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন। তিনি মীর মুগ্ধর প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধ ঢাকার উত্তরায় ছাত্র মিছিলে পানি বিতরণ করতে গিয়ে প্রাণ বিসর্জন দেন। নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি ও ন্যায্য বিচার হওয়ার গুরুত্ব আরোপ করেন। তিনি সেনাবাহিনীর উপর অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ জানান। ঢাকার মোহাম্মদপুরে একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন সেদিন কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তিনি পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমালোচিত হয়েছিলেন। অনেক বড় স্টোরি, এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তো আমি যে কথাটা বলতে চাই যে শেখ হাসিনা এই যে এখন ভালো মানুষ সাজেন, উনি বলার চেষ্টা করেন যে আমি ক্ষমতা লোভী ছিলাম না, আমি ক্ষমতা চাইনি, আমি জোর করে ক্ষমতা থাকতে চাইনি, সব মিথ্যা কথা। উনি যে বলেছিলেন যে আমি ক্ষমতায় থাকতে চাইলে আরো লোক মারা যেত, উনি তো পারেন নাই, ওনার কথা শোনেন নাই, ওনার কথা সেনাবাহিনী প্রধান শোনেন নাই, ওনার কথা সেনাবাহিনীর দেশপ্রেমিক এক শ্রেণীর পদস্থ কর্মকর্তারা শোনেন নাই। কিছু চাটুকার তো ছিলই, তারা চাইছিল যে সমস্ত লোক হত্যা করে হলেও তারা শেখ হাসিনার ক্ষমতায় রাখবেন। অতএব সত্য ইতিহাস মানুষের জানা দরকার। আমার দেশ পুনরায় বাজারে এসে আমি মনে করি এই বিশাল সত্য, এই সত্যের নতুন ইতিহাস, সত্যের ইতিহাসটা মানুষকে তারা জানাতে সক্ষম হয়েছেন। এই জন্য একজন সাংবাদিক হিসাবে আমার দেশের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি চাই একজন বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে, সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসাবে আমার দেশ বলিষ্ঠ ভূমিকা রাখবে, জনগণের পাশে থাকবে, কখনো অন্যায়ের কাছে আপোস করবে না। আমার দেশের সুন্দর ভবিষ্যৎ এবং সফলতা কামনা করছি করে এই ভিডিও শেষ করছি এখানে।